আসসালামু আলাইকুম। আমি নাজরিন সুলতানা, আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়, আঙ্গারিয়া শরীয়তপুর। আমি আজ নবম দশম শ্রেণীর জন্য একটা গ্রামার নিয়ে এসেছি, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। আমি এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর আরও কয়েকটি ভিডিও করেছি, তোমরা যদি দেখে থাকো, আজকের ভিডিও যদি দেখো, আশা করি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে তোমাদের কোনো সমস্যা হবে না। যাই হোক, অনেক কথা বলেছি, কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আরও ভিডিও নিয়ে আসবো, সেটার মাধ্যমে তুমি কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে অনেক কিছুই জেনে যাবে। অনেক কথা বলেছি, আসো আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করি। দেখো আমরা বোর্ডে কি লিখেছি। বোর্ডে লিখেছি প্রথমে কমপ্লিটিং সেন্টেন্স। আমি কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে অনেকবার আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে, আবারও বলছি, কমপ্লিটিং, কমপ্লিট মানে হলো সম্পূর্ণ করা, আর এখানে আসবে সম্পূর্ণতা। কিসের সম্পূর্ণতা? সেন্টেন্সের। অর্থাৎ আমার একটু থাকবে, দেখো আমি একটুখানি লিখছি, বাদ বাকিটুক আমি গ্যাপ আকারে দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি? তোমাদের এই সেন্টেন্সটারে সম্পূর্ণ করতে হবে। এই সেন্টেন্সগুলি সম্পূর্ণ করতে গেলে কিছু রুল আছে, যে রুলের মাধ্যমে তোমাদের সেন্টেন্সটারে কমপ্লিট করতে হবে। যাই হোক, আমি প্রথম যে রুলটা লিখছি সেটা হলো লিখছি, দেখো ইন কেস। আমি ইন কেসের কোনো বাংলা দেইনি, আমি এখন মুখে বলবো, তোমরা খেয়াল করবা। ইন কেসের বাংলা হলো যদি। ইন কেসের বাংলা কি? যদি। আরও একটা বাংলা আছে ইন কেসের। ইন কেসের আর একটা বাংলা আছে, দেখো, সেটা হলো কোনো কিছু ঘটা বা ঘটলো। অর্থাৎ কোনো কিছু ঘটা বা ঘটলো হলো ইন কেস দ্বারা বোঝানো হয়। হি ক্যারিজ অ্যান আমব্রেলা। অর্থটা কি? আগে অর্থ জানতে হবে। অর্থ যদি তুমি না জানো, তুমি বাদবাকি অংশটুকু পূরণ করতে ব্যর্থ হবে। সে বহন করে কি? একটা ছাতা। সে একটা ছাতা বহন করে। যদি সে একটা ছাতা বহন করে, যদি কি হয়? যদি বৃষ্টি হয়। সাধারণত ছাতার সাথে সম্পর্ক কার? বৃষ্টির। যদি কি? দেখো আমি লিখলাম ইট রেইনস, যদি বৃষ্টি হয়। তাহলে আমরা এই প্রথম রুলটা সম্পর্কে কি জানলাম? প্রথম রুলটা সম্পর্কে জানলাম, সেটা হলো ইন কেসের বাংলা হলো যদি। ইন কেস সেন্টেন্সের প্রথমেও বসতে পারে, দুইটা সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে। এই ইন কেসের পরে প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা প্রেজেন্ট টেন্স করবা, প্রথম সেন্টেন্সটা পাস্ট টেন্স হলে পরেরটা পাস্ট টেন্স করবা। তাহলে আমরা ইন কেসের সম্পর্কে যেটা জানলাম, ইন কেসের বাংলা যদি। ইন কেসের বাংলা হলো যদি। আরও একটা বাংলা আছে, যদি কোনো ঘটনা ঘটে বা ঘটলো, এই অর্থেও ইন কেসটা ব্যবহার হয়। এবং এই ইন কেস শব্দটা সেন্টেন্সের প্রথমেও বসতে পারে, দুইটা সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে। যাই হোক, ইন কেস সম্পর্কে আমরা জানলাম। আশা করি ইন কেস নিয়ে তোমাদের এই গ্রামার করতে আর সমস্যা হবে না। দ্বিতীয় রুল। দ্বিতীয় রুলে দেখো আমি লিখছি সো মাচ ডট ডট দ্যাট, আবার লিখছি সো মেনি ডট ডট দ্যাট। এখন এগুলি কোথায় বসে, কিভাবে বসে? মাছ, মাছ হলো পরিমাণ অর্থে বসে। যে জিনিসগুলি পরিমাপ করা বোঝায়, অর্থাৎ যেগুলি গোনা যায় না, যেগুলি গোনা যায় না, সেইগুলির ক্ষেত্রে সাধারণত কি বসে? আমরা কি বসাই? মাছ বসাই। আর মেনিটা বসে কি? সংখ্যার ক্ষেত্রে। সেটা একটা, দুইটা, পাঁচটা, যাই হোক গোনা যায়, দুই চারটে হলেও গোনা যায়, সেই ক্ষেত্রে কি বসে? মেনি বসে। তাহলে আমরা জানলাম মাছ বসে পরিমাণের ক্ষেত্রে, মেনি বসে কার ক্ষেত্রে? সংখ্যার ক্ষেত্রে। দেখো আমি এই যে মাঝখানে ডট ডট দিচ্ছি, মাঝখানে যে আমি ডট ডট দিচ্ছি, এখানে একটা ওয়ার্ড বসবে। সেন্টেন্স অনুপাতে তোমার কি বসাইতে হবে? সেন্টেন্সের উপর ভিত্তি করে, মিল করে তোমার একটা ওয়ার্ড বসাতে হবে। তাহলে দেখো আমি প্রথম যে উদাহরণটা দিচ্ছি, এক্সাম্পলটা, হি হ্যাজ ইটেন। হি হ্যাজ ইটেন। দেখো আমার এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হলো ইটেন শব্দ আবার লিখে ফেলেছি। সো মাছ, এখানে একটা দেখো হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। সো মাছ কি? রাইস দিতে পারো। তাহলে এই রাইস শব্দটা, তাহলে আমার দেখো মাছের ক্ষেত্রে কি বসছে?
আমার এমন একটা শব্দ পড়ছে যে শব্দটা আমার গোনা যায় না, সেই শব্দটা কি করতে হয়? রাইস, সেটার ওজন করতে হয়। ধান, চাল বা ভাত এটা আমরা কি করি? গুনে গুনে খাই না, গুনে গুনে দেখি না, এটা আমরা ওজন করে বা মেপে নিয়ে আসি। তাহলে হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, সো মাচ রাইস, এত বেশি কি? ভাত। সে এত বেশি ভাত খেয়েছে, অর্থাৎ সো মাচ, সো মেনির পরে একটা শব্দ বসাবা, তারপরে কি বসাবা? দ্যাট, দ্যাটের পরে সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে পরবর্তী একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যাই হোক, তাহলে হি হ্যাজ ইটেন সো মাচ রাইস, সে খেয়েছে এত বেশি ভাত যে কি করতে পারে না? এত বেশি ভাত খেয়েছে যে কি? হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এত বেশি ভাত খেয়েছে যে সে কি? তার হাঁটার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে, হাঁটতে গেলে তার কষ্ট হয়। যাই হোক, মূল কথা দ্যাটের পরে সেন্টেন্স অনুপাতে, দ্যাটের পরে সেন্টেন্স অনুপাতে তুমি ক্যান কুড যোগ করেও করতে পারো, ক্যান কুড ছাড়াও করতে পারো। তাহলে আমরা যেটা জানলাম, মাস হলো পরিমাণ এবং মাসের পর একটা শব্দ বসবে, শব্দর পরে দ্যাট বসবে, দ্যাটের পরে প্রথম সেন্টেন্স অনুপাতে দ্বিতীয় সেন্টেন্স করতে হবে এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্স তুমি ক্যান কুডের সাহায্যেও করতে পারো, ক্যান কুড ছাড়াও করতে পারো। সবচেয়ে বড় কথা হলো প্রথম সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সের কোনো একটা ভাগে হয় সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান দ্বারা করতে হয়। প্রথম সেন্টেন্স যদি পাস্ট টেন্স হয়, দ্বিতীয় সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রে কুড দ্বারা করতে হয়। তুমি ক্যান কুড ছাড়াও তুমি অন্য যে কোনোভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স। দ্বিতীয় এক্সাম্পল, there are so many stars in the sky that, এখানে দেখো so many পরে আমি কি লিখছি? স্টার। স্টার মানে কি? তারাগুলি, তারা। স্টার্স লিখছি তার মানে অনেকগুলি তারা। আচ্ছা, এখানে তারার কিন্তু গুণা যায়, যদিও আকাশের সব তারা গুণা আমাদের পক্ষে সম্ভব না, তারপরেও কিন্তু আমরা গুনতে পারি। একটা তারা, দুইটা তারা, তিনটে তারা, এভাবে আমরা গুনতে পারি। সেই জন্য এখানে কি বসছে? মেনি বসছে। মাস না বসছে কি বসছে? মেনি বসছে। দেখো লেখছে, আমরা বোর্ডে লিখছি দেয়ার আর সো মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে এত তারা আছে যে কি? এত তারা আছে কি? আই ক্যান নট কাউন্ট ইট, তার মানে আমরা এটা গুনতে পারি না। তার মানে দেখলাম, দেখো কি করছি আমি? প্রথম সেন্টেন্সটা কিসে করছি? প্রেজেন্ট টেন্সে করছি। পরের সেন্টেন্সটা কি দিয়ে করছি? ক্যান দ্বারা করছি, ক্যান দ্বারা করছি। তাহলে আমরা কি জানলাম? প্রথম সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হলে পরেরটা প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্সে তুমি ক্যান দ্বারাও করতে পারো, ক্যান ছাড়াও করতে পারো। এবং মাসটা বসে পরিমাণের ক্ষেত্রে, মেনিটা বসে সংখ্যার ক্ষেত্রে। আশা করি আমার দ্বিতীয় রুলটা নিয়ে তোমাদের কোনো কথা থাকার কথা না। তারপরে দেখো লিখছি হাউ ডট ডট টু, হাউ দিছি, হাউর পরে অবলিক দিছি, হাউর পরে কি দিছি? অবলিক। তারপরে লিখছি কি হাউ টু অথবা হাউ ডট ডট টু, আমি হাউ ডট ডট দিই না, হাউ টু দিচ্ছি। আচ্ছা, আমরা জানি হাউ এর বাংলা কি? কিভাবে? হাউ এর বাংলা জানি আমরা কিভাবে। আর আমি এটা দুইভাবে করতে পারি। আমি শুধু হাউ দ্বারাও করতে পারি, হাউ ডট ডট টু মানে হলো হাউর পরে একটা শব্দ তারপর টু ব্যবহার করে করা, আর একটা সরাসরি হাউর পরে টু দিয়েও করা যায়। তাহলে দেখো আমি দুইটা জিনিস লিখছি, হাউ লিখছি, হাউ টু, হাউ লিখছি, হাউ টু, আমি দুইটা জিনিস লিখছি। এইখানে আমি দুই তিন ভাবে করতে পারি। কিভাবে করতে পারি? সেটা হলো হাউর পরে তুমি ফুল একটা সেন্টেন্স দিয়েও করতে পারো, হাউ টুর পরে সরাসরি ভার্ব যোগ করেও করতে পারো। তাহলে আমরা দুইভাবে করতে পারি, সেটা হলো হাউর পরে টু যোগ করে সরাসরি ভার্ব, আবার হাউর পরে ফুল একটা সেন্টেন্স। এই ফুল সেন্টেন্স বলতে আমি বুঝাইতে চেয়েছি যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্বের সমন্বয়ে সেন্টেন্সটা করতে হয়। আচ্ছা দেখো আমি উদাহরণ কি লিখেছি, আই ডু নট নো, আমি জানি না। হাউ কিভাবে? আমি জানি না, হাউ কিভাবে? কিভাবে? কি? হি কেম, সে এসেছিল। তাহলে এটা কিসে করলাম? ফুল সেন্টেন্স, অর্থাৎ যেখানে সাবজেক্ট এবং ভার্বের উপস্থিতি আছে। আমি যদি লিখতাম আই ডু নট নো, আমি জানি না,
হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। তাহলে দেখো আমি হাউর পরে টু যোগ করে দিচ্ছি। তাহলে হাউর ক্ষেত্রে হাউয়ের বাংলা কিভাবে, হাউ দুইভাবে করা যায়, হাউর পরে ফুল একটা সেন্টেন্স দিয়ে করা যায়, আর একটা কীভাবে করা যায়, হাউর পরে টু যোগ করে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি দেখলাম, দেখো হাউর পরে টু যোগ করে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই ডু নট নো, আমি জানি না। হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। তাহলে আশা করি এই তিনটে রুল, ইনকেসের বাংলা হলো যদি, তারপরে লিখছি সো মাচ ডট ডট দ্যাট অথবা সো মেনি ডট ডট দ্যাট, তারপরে লিখছি হাউ অথবা হাউ টু। আমরা এই তিনটে রুল সম্পর্কে আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তোমরা বুঝবা। এরপরে আমি আরও দুই একটা রুল সম্পর্কে তোমাদের বলবো, আমি দেখাচ্ছি। দেখো আমি বোর্ডে আর একটা জিনিস লিখেছি, উড দ্যাট, উইশ, ওয়ার, আর একটা কী লিখছি, হ্যাড। আমি কয়েকটা শব্দ লিখেছি, এগুলির বাংলা লিখিনি। এগুলির বাংলা হলো মূলত যদি, যদি এমন হতো, যদি এমন হতো। তাহলে আমরা উড দ্যাট, উইশ, ওয়ার বা হ্যাড দ্বারা এগুলির বাংলা কি জানলাম, এগুলির বাংলা জানলাম হলো যদি এমন হতো। অর্থাৎ যে এই শব্দগুলি দ্বারা বাস্তব কোনো কিছু বোঝায় না, অবাস্তব জিনিস বোঝায়। যেমন যদি আমি কবি হতাম, যদি আমি ফুল হতাম, যদি আমি পাখি হতাম, যেটা বাস্তবে কখনোই সম্ভব না। অর্থাৎ এই শব্দগুলি দ্বারা অবাস্তব জিনিস বোঝায়, অবাস্তব জিনিসকে আমরা এই শব্দগুলি দ্বারা বুঝিয়ে থাকি। এগুলি করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো উড দ্যাটের পরে বা কুড দ্যাটও হইতে পারে, উইশ হইতে পারে, ওয়ার হইতে পারে, হ্যাড হইতে পারে। এই ক্ষেত্রে তোমার এই যে সেন্টেন্সটা তৈরি করবা, এই যে তুমি সেন্টেন্সটা তৈরি করবা, এই সেন্টেন্সটা এইখানে তুমি যদি বি ভার্ব দ্বারা করো, বি ভার্ব, যদি তুমি বি ভার্ব দ্বারা করো বি, সেই ক্ষেত্রে তুমি কি দিয়া করবা, ওয়ার দিয়া করবা, ওয়ার। সে যে পার্সনই থাকুক না কেন, আই থাকুক, হি থাকুক, সি থাকুক, ইট থাকুক, যে পার্সনই থাকুক না কেন সাবজেক্ট রূপে, সেখানে তোমার কি দ্বারা করতে হবে, বি ভার্ব দ্বারা করলে তোমার ওয়ার দ্বারা করতে হবে। অথবা তুমি যদি তুমি কুড দ্বারাও করতে পারো, সরাসরি কুড, অথবা কি দ্বারা করতে পারো, কুড হ্যাভ। কুড হ্যাভ দ্বারা যখন করবা তখন হয়ে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। খেয়াল করো, পার্টিসিপল। অর্থাৎ তোমার জন্য তিনটে দরজা খোলা। তুমি যদি এইখানে সাবজেক্টের পরে তুমি যদি বি ভার্বের সাহায্য নিয়ে করো, অর্থাৎ বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেই ক্ষেত্রে তোমার অবশ্যই ওয়ার যোগ করে করতে হবে। তুমি ইচ্ছা করলে কুডের সাহায্য নিয়ে করতে পারো। কুডের পরে তোমার কি করতে হবে, কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা নিয়ে করতে হবে। আর যদি তুমি কুড হ্যাভের ব্যবহার নিয়ে করো তাহলে তোমার কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল আনতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমি উদাহরণটা একটু উত্তরটা করার চেষ্টা করি, অ্যান্সারটা। উড দ্যাট, যদি এমন হতো বা যদি আই ড্যাশ, তাহলে কি যদি কি, যদি আমি কি হইতাম, ফুল হইতাম, যেটা বাস্তবে কখনোই সম্ভব না। আই ওয়ার ফ্লাওয়ার, যদি আমি কি, আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হইতাম। অর্থাৎ তুমি কি করতে পারো, তুমি যে কোনো অবাস্তব জিনিস এটার মাধ্যমে করতে পারো। উড দ্যাট, যদি কি, আই কুড বি এ চাইল্ড এগেইন। আমি একটু দেখাই তোমাদের, কুডের ব্যবহারে সাহায্য করলাম। আই কুড
বি এ চাইল্ড এগেন, যদি আমি আবার কি হতাম, শিশু হতাম, তাহলে আমি তোমাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমরা এই শব্দগুলি দ্বারা যখন কোনো গ্রামার করব তখন আমি বি ভার্বের সাহায্য নিয়ে করতে পারবো, আমি কুড ভার্বের সাহায্য নিয়ে করতে পারবো, কুড হ্যাভ ভার্বের সাহায্য নিয়ে করতে পারবো। বি ভার্বের সাহায্য নিয়ে করলে অবশ্যই সেখানে অয়ার যোগ করে করতে হবে। শুধু কুড ভার্বের সাহায্য নিয়ে করলে কুডের পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, আর যদি কুড হ্যাভ নেই তাহলে সেখানে কি হবে, ভার্বটা পাস্ট পার্টিসিপল রূপে চলে আসবে। আশা করি উড, দ্যাট, উইশ, ওয়ার বা হ্যাড নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা যাই হোক, খুব ইম্পর্টেন্ট একটা রুল, এটা নিয়ে কিন্তু হেলাফেলা করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা রুল সম্পর্কে আলোচনা করি তোমাদের, সেটা হলো হ্যাড বেটার। দেখো খেয়াল করো, আচ্ছা একটু খেয়াল করো, হ্যাড বেটার, হ্যাড বেটারের বাংলা হলো বরং বা তবুও ভালো। একটু খেয়াল করো, হ্যাড বেটারের বাংলা হলো আমরা দেখতেছি বরং বা তবুও ভালো। আচ্ছা এখন এই রুলটা কি, এই রুলটা আমরা কিভাবে লিখব? আমি আবারও বলছি, হ্যাড বেটারের বাংলা হলো বরং বা তবুও একটা ভালো যুক্ত। তোমরা মনে রাখবা, হ্যাড বেটার হলে তোমার অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই। হ্যাড বেটার হলে সরাসরি ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাড বেটার হলে সরাসরি ভার্ব এবং সে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আই হ্যাড বেটার, আমার ভালো কি, আমার ভালো কি, লিভ দ্য প্লেস, লিভ দ্য প্লেস, স্থানটা ত্যাগ করার। আমার ভালো হলো কি, স্থানটা ত্যাগ করার। আমার ভালো কি, ইট অ্যাট অনস, এক্ষুনি খাবার খাওয়ার। অর্থাৎ আমি যাই করি না কেন, হ্যাড বেটারের পরে সরাসরি ভার্ব বসবে এবং সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে হ্যাড বেটার সম্পর্কে জানলাম। হ্যাড বেটারের বাংলা হলো বরং বা তবুও ভালো। আমি আর একটা রুল দেখাই, ছোট্ট একটা রুল দেখো, ছোট্ট একটা রুল। উড, খেয়াল করো, উড বেটারও হইতে পারে, রেদারও হইতে পারে। ডট ডট কি বসবে, দেন। আচ্ছা এখন তোমাদের মনে আসতে পারে যে এগুলির বাংলা কি। এটার বাংলা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা একটু খেয়াল করো, সেটা হলো উড বেটার রেদার লেখার পর একটা মাঝখানে আমি একটা টান দিয়েছি দেখো, তারপরে কি লিখেছি, দেন। দেনের পরে দেখো, দেনের পরে আমার আসলে ভুল হয়েছে, দেনের পরে একটা শূন্যস্থান হবে, তার মানে কি এখানে একটা সেন্টেন্স হবে। এইখানের এটার বাংলা হলো বরং বা তবুও। একটু আগে আমি যে গ্রামারটা দেখিয়েছি সেটা হলো হ্যাড বেটার, হ্যাড বেটার বাংলা বলেছিলাম বরং বা তবুও ভালো, আর এটা হলো শুধুমাত্র বাংলা হলো বরং বা তবুও। এটার বাংলা হলো বরং বা তবুও, এখানে কিন্তু ভালো যুক্ত নাই। যাই হোক, এইখানের মূল ব্যাপার হলো উড বেটারও হইতে পারে, রেদারও হইতে পারে, সুনারও হইতে পারে। যদিও সুনার শব্দটা আমি লিখিনি, তাহলে উডের সাথে বেটারও হইতে পারে, রেদারও হইতে পারে। এইখানে কি বসবে তোমরা মাথায় রাখবা, এইখানে 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 একটা ভার্ব বসবে। এখানে একটা কি বসবে, ভার্ব বসবে। এখানে ভার্বটা কি রূপে বসবে, প্রেজেন্ট ফর্ম রূপে। তাহলে আমরা জানলাম উড রেদার থাকুক, বেটার থাকুক, তারপরে যে ভার্বটা বসবে সে ভার্বটা হলো প্রেজেন্ট ফর্মে বসবে। আচ্ছা দেন, দেন এইখানে কি বসবে দেখো, আমি বলছি যদিও উড বেটার রেদার ডট ডট দেন, এর বাংলা হলো বরং বা তবুও। এখন বরং বা তবুও বাংলাটা কার ক্ষেত্রে বসবে, ওর ক্ষেত্রে বসবে না ওর ক্ষেত্রে বসবে? তোমরা মাথায় রাখবা, দেনের বাংলা বলবা বরং বা তবুও। যখন দেনের বাংলা বরং বা তবুও বলবা তখন তুমি ভালো একটা সেন্টেন্স লিখতে পারবা। যদি দেনের বাংলা বরং বা তবুও তোমরা না নাও তাহলে সেন্টেন্সটা লিখতে পারবা না। এখন আসো, এই দেনের পরে
সরাসরি ভার্বও বসে, আবার নাউনও বসতে পারে। দেনের পরে ভার্বের সরাসরি ভার্ব, তারপরে বাকি অংশ অর্থাৎ অবজেক্ট লিখবা। আর যদি মনে করো ভার্বের মাধ্যমে তোমার কাজ শেষ, তাও হইতে পারে। তাহলে আমরা কি জানলাম? দেনের পরে ভার্ব বসাবা, তারপরে যদি অবজেক্ট লিখতে চাও লিখতে পারবা, অথবা দেনের পরে নাউনও বসতে পারে। কখন নাউন বসতে পারে? যখন এই পাশের সেন্টেন্স এবং এই পাশের সেন্টেন্সে দুইটা ভার্বই এক হয়ে যায়। যেমন দেখো, আমি আরও একটা উদাহরণ দিই। আচ্ছা দেখো, এখানে আমি দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি, আই উড বেটার ড্রিঙ্ক টি। এখন আমার প্রশ্ন বাংলাটা কি আসবে? আই উড রেদার ডাই, আমি মরে যাব, আমি মরে যাব। আই উড বেটার ড্রিঙ্ক টি, আমি চা পান করব। তবুও মনে করো আমি মরে যাব, তবুও কি বেগ ভিক্ষা করব না। আমার শেষ সেন্টেন্স, আমি মরে যাব তবুও কি ভিক্ষা করব না। আমি আরও একটা কথা বলি, যেটা বলা হয় নাই, সেটা হলো দেনের পরে মনে মনে একটা নেগেটিভ সেন্টেন্স করবা, কিন্তু বাস্তবে কোনো নেগেটিভ ওয়ার্ড আসবে না। দেনের পরে মনে মনে নেগেটিভ সেন্টেন্স করবা, কিন্তু বাস্তবে নেগেটিভ কোনো ওয়ার্ড আসবে না। দেখো, দেনের পরে আমি ভার্ব লিখছি বেগ, ভিক্ষা করা। যেহেতু এই পাশের সেন্টেন্সের সাথে এই পাশের সেন্টেন্স মেলে নাই, ভার্বটা মেলে নাই, এই জন্য আমি কী করছি? ডাবলভাবে ভার্ব লিখতে হয়েছে। দেখো দ্বিতীয় সেন্টেন্সটা, আই উড বেটার অথবা রেদার ড্রিঙ্ক টি, আমি চা পান করব, তবুও কি আমি কফি দিয়ে দিলাম, কফি পান করব না। আমি চা পান করব, তবুও কফি পান করব না, অথবা মিল্ক, দুধ পান করব না। অর্থাৎ আমার এই যে টি, এই টিটা কি পান করা, এই জন্য আমি কি লিখছি? ভার্ব একবার ড্রিঙ্ক লিখেছি। টিতে পান করা, এই জন্য ভার্ব লিখেছি কি ড্রিঙ্ক। আমার কফি কিংবা মিল্ক, এই ক্ষেত্রেও কিন্তু পান করা, এটা কিন্তু খাওয়া না। পান করা অর্থে আমরা কি ব্যবহার করি? ড্রিঙ্ক শব্দটা ব্যবহার করি। এই জন্যে আমি বারবার ড্রিঙ্ক না লিখে কি করলাম? দেনের পরে নাউন যুক্ত করলাম। আমি যদি কফি কিংবা মিল্ক না রেখে রাইস লিখতাম, আমি চা পান করব, তবুও কি আমি ভাত খাবো না, সেই ক্ষেত্রে আমার কি লিখতে হইতো? ইট রাইস। অর্থাৎ দুই পদের ভার্ব, অর্থাৎ ড্রিঙ্ক হলো পান করা অর্থে, কিন্তু ভাতটা পান করা অর্থে না, সেই জন্য আমার বাড়তি ভার্বটা যুক্ত করতে হয়েছে। তাহলে আমরা কি জানলাম? দেনের পরে ভার্বও বসতে পারে, নাউনও বসতে পারে। কখন ভার্ব বসবে না? যখন প্রথম সেন্টেন্সের ভার্ব দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব একই রকম হবে, সেক্ষেত্রে দুইবার ভার্ব লিখতে হয় না, নাউনের মধ্য দিয়ে সেন্টেন্সটা সমাপ্ত করা যায়। আর যদি দুই পদের ভার্ব হয়, সেক্ষেত্রে অবশ্যই দেনের পরে ভার্ব লিখতে হবে এবং দেনের পরে মনে মনে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, বাস্তবে কোনো নেগেটিভ ওয়ার্ড আসবে না। এবং আমি বাংলাটা বরং বা তবুও বাংলাটা কখন বলতে বলছি? দেনের পরে তোমরা বরং বা তবুও বাংলাটা নিবা। যাই হোক, আজকে যতটুকু শিখলাম আজকে এই পর্যন্তই থাকুক। এর চেয়ে বেশি বোঝাতে গেলে তোমরা ভুলে যাবে, তোমরা আউলিয়ে ফেলবে। ভালো থেকো, সুস্থ থেকো, করোনা থেকে সবাই মুক্ত থেকো। আল্লাহ হাফেজ।